হ্যালো। হ্যাঁ, শাপলা, কি ব্যাপার? তোমার তো কোনো খোঁজ খবরই নাই। আমি তোমাকে ফোন দিলে ফোনটা উঠাচ্ছ না কেন? কি সমস্যা হয়েছে তোমার? ও স্যার, আমি আমার ফোনটা রেখে একটু বাইরে ছিলাম। ফোনে চার্জ ছিল না তো, এই জন্য। কেন, কি হয়েছে স্যার? আরে, কিছু বলবো আর কি। গতকাল যে তোমার আসার কথা ছিল আমার অফিসে, কই তুমি তো আসলে না? স্যার, প্লিজ একটু ক্ষমা করে দিবেন, কারণ আমি গতকাল আপনার অফিসে যাইতে পারিনি একটা কারণে। যেটা হচ্ছে, আমার একটু সমস্যা ছিল, আপনাকে বলা যাবে না। তো যাই হোক, এখন কি বলছেন তাই বলেন। শুনলাম তুমি নাকি আবার ওই বদমাইশটার সঙ্গে ঘুরতে গেছো। এইটা শুনে আমার তো মেজাজ খুব গরম হয়ে গেছে। তবে এরকম করলা কেন তুমি? তুমি হয়তো আমাকে এভাবে মেন্টর করো, না হলে ওকে ইয়ে করো, কিন্তু ওকেও হাসি খুশি রাখবা, আমাকেও হাসি খুশি রাখবা। এটা কি হয়? এটা হয় না। তোমাকে তো আমি কম দিই নেই। তোমাকে টাকা পয়সা এটা সেটা বেশ ভালোই তো সহযোগিতা করি। পাশাপাশি তোমার চাকরি ডেভেলপ করার জন্য তো আমি আছি। তো এরপরেও তুমি কেন অন্যথায় ওই বদমাইশের সঙ্গে যোগাযোগ করো, ওর সঙ্গে ঘুরতে যাও কেন? তাহলে আমি কি অপরাধ করলাম? আর আমার সাথে এত মাখামাখি তোমার কিসের? এটা বন্ধ করো। হয় ওর সঙ্গে বন্ধ করো, না হলে আমার সঙ্গে বন্ধ করো, বুঝছো? এটা ঠিক না। ওরে সি, স্যার আপনি এটা কি বলছেন? এটা আপনি বলতে পারলেন? হ্যাঁ, কখনো সম্ভব না এটা। আপনি বিষয়টা মাথায় রাখেন। আপনি জানেন না আমি আপনাকে কতটা রেসপেক্ট করি, কতটা ভালোবাসি। আপনার কোন কথার অবাধ্য হয়েছি আমি আজ পর্যন্ত? হ্যাঁ, কোন কথার অবাধ্য হয়েছি? কেন আপনি ওকে সন্দেহ করে আমাকে এত বড় অপবাদ দিচ্ছেন? এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ওই বদমাইশটার সঙ্গে, আপনি বলার নিষেধ করার পরে আর আমি কখনো ওর সাথে যোগাযোগ করি না। ওর সাথে কোথাও যাই না। ও ফোন করলে আমি ধরি না। আমি একমাত্র আপনার কথা অনুযায়ী চলছি। আমার একটু প্রাইভেট কাজ ছিল, যেটা হচ্ছে আপনাকে এত কথা ফোনে বলা যায় না, বুঝে নিতে হয়। আমি তো একটা মেয়ে মানুষ নাকি? আমার একটু গোপন সমস্যা হয়েছিল, ওই যে ওইটা মাসে একদিন হয়। এই জন্য আমি জানি যে, স্যার, আপনি ফোন করলেই তো আপনি অফিসে ডাকেন বা আপনার পার্সোনাল রুমে যাইতে হয়। তো এভাবে তো আমি আপনাকে দিনের পর দিন সময় দিয়ে আসছি, তাই না? তা এখন আমার শারীরিক একটা ব্যাপার আছে, যেটা সম্ভব না আপনার কাছে যাওয়া। এই জন্য আমি আপনার সাথে যাওয়ার কথা থাকলেও এটা মিস করছি। এর জন্য আপনি না বুঝে অযথা ওই বদমাইশটা সম্পর্কে আমার কাছে এত বড় অপবাদ। না না স্যার, এটা ঠিক না। এটা আপনার বোঝাই ভুল। বুঝতে পারছেন স্যার? ও, তাই নাকি? তাহলে তো তুমি ফোনটা রিসিভ করে আমাকে এই কথাটা জানিয়ে দিলেই তো পারতে। আমি এতটা টেনশন করতাম না, আর তোমাকে এসব কথা শুনতে হতো না। হ্যাঁ। স্যার, আমি আপনার ভয়ে এই কথাটা বলিনি, নিজের কাছে গোপন রাখছি, বা বলার মতো অবস্থান ছিলও না স্যার। এখন এর জন্য যে আপনি আমাকে ভুল বুঝবেন, এটা তো আমার জানা ছিল না স্যার। এখন যখন জেনেই গেছেন, এখন তো ভুল সারছে নাকি? জি, জি ম্যাডাম, আমার ভুল সারছে। আমি আর ভুল করছি না, বুঝতে পারছি। আর আসলে না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলছি। এর জন্য তুমি কিছু মনে করিও না, বুঝতে পারছো? ওকে স্যার, বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। তো আবার একটু ঠিকঠাক হোক, দু একদিন বাদে আমি নিজেই ফোন করে জানিয়ে দেবো নে। আপনার অফিসে যাব, আপনার পার্সোনালে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আমারও কিছু টাকা পয়সার দরকার। তাছাড়া বুঝিনি তো, আহ র‍্যাংকের বিষয়টা আপডেট করতে হবে স্যার। তা না হলে কিন্তু আমি আর পারবো না। বুঝতে পারছেন? এ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এ বিষয়ে আমার মতামত আর কি। আমি তো তোমাকে আশ্বাস দিয়েছি এবং সেটা আমি করব। আমি কথা দিয়েছি যখন, আমার কথা আমি রাখবো। তবে তুমি কিন্তু ইদানিং আমাকে একটু এড়িয়ে চলছো, বুঝতে পারছো? এই এড়িয়ে চলা যাবে না। আমার সঙ্গে ওতপ্রোতভাবে মিশতে হবে, বা আমার সঙ্গে ঠিকঠাক মতো যোগাযোগ রাখতে হবে।
তাহলে আমি তোমার সব শর্তে তো রাজি আছি, আর সেটা অবশ্যই হবে। তো কথা বাড়িয়ে লাভ নেই, আমার কথা শোনো। আহ তুমি আমার সঙ্গে ঠিক কবে দেখা করছো? আমি বারবার তোমাকে এত ফোন করতে পারবো না। আরে জনাব, আমি আপনার সঙ্গে দেখা তো অবশ্যই করব, তবে 3টা দিন পরে আপনার সঙ্গে আমি দেখা করব। আপনার পার্সোনালে যাব, আর যে আপনার সঙ্গে যেটা কথা সেটা করব। পুরো দিনটাই আপনার সঙ্গে সেদিন কাটাবো স্যার। মজা দিতে হবে, কিন্তু অনেক মজা দিতে হবে, অনেক এনজয় দিতে হবে। আগের মতো যদি আমাকে অতটা ভালো না বাসেন তাহলে কিন্তু আসবো না। মন ভরে আমাকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, সবই আমার দরকার। আর পাশাপাশি স্যার, হ্যাঁ, আমি একটা কথা বলে কি, যে আমি আসলে আমার তো আহ অর্থকরী কিছু দরকার এই মুহূর্তে। এবার কিন্তু গতবার আপনার দিছিলেন না, এবার কিন্তু আমাকে কিছু অর্থকরী দিবেন। আশা করি এটা আমি আজকে এখনই মুখে বললাম, আর বলবো না। আর আপনাকে খুশি করার জন্য আমার এই লাইফটা উৎসর্গ করে দিব স্যার। এই নিয়ে কোনো টেনশন নেই। বুঝলেন? কোনো টেনশন করিয়েন না, আমি শুধু আপনার। শুধুই আপনার। বুঝতে পারছেন জনাব? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। আমি আর তোমাকে বেশি প্রেশার দিব না। তুমি তোমার সময় মতো 2-3 দিন বাদে আমাকে একটু রেডি হলে ফোন দিও, তাহলে আমি অবশ্যই তোমার কথা মতো আমি আমার মতো প্রস্তুত নিব, এবং তুমি আসলে কথা হবে বা মেলামেশা যাই করি না করি, আদর ভালোবাসা সবই করব, বুঝতে পারছো? হ্যাঁ। তো আজকের মতো রাখতেছি নাকি? আল্লাহ হাফেজ। না আর কিছু বলবা তুমি? ওকে স্যার, বলার মতো আর কিছু নাই। তো কথা ওইটাই, আমি 3 দিন, ঠিক আজ থেকে গুনে 3 দিন পরে আমি আপনাকে ফোন করব, এবং আপনি প্রস্তুত হন সেদিনকার মতো কিন্তু। জানাব। আমি দেখবো নে। হ্যাঁ, আপনার মাসের কয়টা দিন নড়চড় হলে চলবে না, মাথাটা শক্ত করেন। আমি একটু আসছি, আর মাত্র 3টা দিন। ওকে স্যার, একটু ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন দেবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, আর আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না স্যার। আমি 3 দিন পরে আপনার সঙ্গে দেখা করব। তো এখন রাখি স্যার। আল্লাহ হাফেজ। ওকে, রাখতেছি। বাই। ওকে বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ম্যাডাম, আমি মেঘলার প্রাইভেট মাস্টার, দরজাটা একটু খোলেন। ও হো হো, ভাই আপনি? আরে দাঁড়ায় আছেন কেন? আসেন আসেন, ভিতরে আসেন। ম্যাডাম, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি ম্যাডাম, আমিও ভালো আছি। তো মেঘলা কোথায়? মেঘলাকে দেখছি না তো। ও, এ যা। আমার তো মনেই নেই ভাই আপনাকে সে কথা বলতে। মেঘলা তো বাসায় নেই। ও তোর বান্ধবীর বিয়ে খাইতে 2 দিনের জন্য বেড়াইতে গেছে। তো আপনি তো ওকে পড়াইতে আসছেন। আচ্ছা, সমস্যা নেই। ও নাই তাতে কি হয়েছে? আপনি একটু বসুন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি, তারপর দুজন মিলে একসঙ্গে খাবো। আর হ্যাঁ, আপনার সঙ্গে না আমি একটু কথা আছে, বুঝতে পারছেন? একটু বসুন ভাইয়া প্লিজ। ওই পেপারটা পড়তে থাকুন, আমি আসছি। আচ্ছা শুনুন, আমি বলছিলাম কি, মেঘলা যদি বাসায় নাই থাকে, তাহলে আমি আর দেরি করে কি করব? আমি আজকের মতো না হয় যাই। হ্যাঁ, আরে না না, পাগল হয়ে গেলেন নাকি? আসলেই শুধু যাওয়া যাওয়া করেন। একটু বসুন না ভাই, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি, তারপরে দুজন মিলে একসঙ্গে খাবো। আর আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে, যেটা আজকেই মাত্র সুযোগ আপনাকে বলার। দেখুন, এতদিন তো বাসাতে লোকজন থাকে, আসলে আপনাকে একটা কথা বলতে চাই, সেটা আসলে কখনো বলাই হয় না। একটু বসুন না, আমি আসছি। এত তাড়াহুড়া করেন কেন রে ভাই? একটু বসুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, কাজ সেরে নেন, আসি আমি। হুম হুম হুম। ওই ম্যাডাম, হলো আপনার? হ্যাঁ ভাই, এই তো হয়ে গেছে, একটু বসুন না, আসছি আমি। এই যে ভাই চলে আসছি। এত তাড়াহুড়া করছেন কেন ভাই? হ্যাঁ। নেন, দেখুন তো আমার হাতের চা কেমন হয়েছে। আচ্ছা দেখি, সমস্যা নেই। দেখি ভাই, আমি একটু ঢেলে দিই। আরে থাক থাক, অত দিন না তো। একটু খেয়ে দেখুন না আমার হাতে সে খাঁটি গাভীর দুধ চা। কেমন একটু মজা হয়েছে, একটু খেয়ে আমাকে বলবেন।
খুব দারুণ হয়েছে ম্যাডাম চা। আগে তো কখনো এত সুন্দর চা আমাকে করে খাওয়াননি, আজকে এত সুন্দর চা করে খাওয়ালেন হঠাৎ। হুম, মনে খুব আনন্দ দেখছি আপনার। কেন, কি হয়েছে আপনার? এর কি আর হবে? আমি এমনি আজকে বাসাতে একটু ফাঁকা তো, বোঝেন না? আপনার ভাইও বিদেশ থাকে, আবার মেয়েটার দেখাশোনা আপনিই করেন, তার লেখাপড়ার দায়িত্বটা আপনার উপরেই তো দিয়েছি আমি। তো সে যখন আজকে বাসায় নেই, বোঝেনি তো বাড়িটা ফাঁকা। আর আপনার সঙ্গেও আমার কিছু জরুরি কথা ছিল, সেটা আজকেই সুযোগ আপনাকে বল আসলে। তো বলবো নাকি? নাকি আপনার কোনো আপত্তি আছে আমার সঙ্গে কথা বলতে? আরে না না, আপনি নিশ্চিন্তে বলে ফেলুন। কি এমন কথা বলবেন বলুন তো? আচ্ছা, একটু বসুন, আমি একটু দরজাটা লাগিয়ে দিয়ে আসি, কেউ যদি এবার শুনে ফেলে বা দেখে ফেলে। আচ্ছা, ঠিক বুঝলাম না, আমার সঙ্গে কথা বলতে আপনার দরজায় বা আটকানো লাগবে কেন? হুম। চুপ করে বসে থাকেন তো, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। আরে দরজা আটকালেন কেন, আমি ঠিক বুঝলাম না ম্যাডাম। দেখি ওদিকে একটু চেপে বসেন, আমি আপনার একটু পাশে বসি। আরে এত ভয় পাচ্ছেন কেন ভাই? দরজা আটকাইছি তাতে কি হয়েছে? এটা তো একটা বাড়ি, তাই না? এই যে একটা তো প্রাইভেসি ব্যাপার বলে কথা আছে। হ্যাঁ? ভয় পাচ্ছেন? ভয় লাগছে আপনার? না, আমি মানে বলছিলাম যে এটা তো একটা বাড়ি, সবই ঠিক আছে, আর আমি তো আপনার ফ্যামিলির কেউ না। যদি অন্য কারো চোখে বিষয়টা আসলে কেমন দেখায় না, যে একটা মেয়ে একটা ছেলে, এটা আসলে কেমন বোঝায় না, এই জন্য আর কি বলছিলাম, তাছাড়া কিছু না। কেন? তাতে সমস্যা কিসের? আরে যে এদিকে একটু আগে এসে বসেন। হুম? এত লজ্জা কেন আপনার? এরকম করেন কেন? হুম? পাশে বসতে মন চায় না মেয়ে ছেলের? কেন? আমাকে আপনার ভাল লাগে না? এই যে আমার দিকে তাকান, আমাকে আপনার ভাল লাগে না? হুম? কি? না না ম্যাডাম, ভালো লাগবে নাই বা কেন, কিন্তু আপনি এত কাছে আগায় আসছেন কেন? আর আপনি আসলে ঠিক আপনি বুঝলাম না আপনার মতলবটা কি, একটু বলেন না প্লিজ। এরকম করছেন কেন? আগে তো কখনো এরকম করেননি। প্লিজ এরকম করেন না। আপনি কি যেন বলতে একটা চাইছিলেন, বলুন তো? হ্যাঁ, সবই বলবো খোকা, সবই বলবো, একটু ওয়েট করো। এত তাড়াহুড়া কেন? হুম? শুধু কাজ কাজ আর কাজ। কেন? আমার এখানে আসলে কি মন বসে না? আচ্ছা, এইটা বলুন তো, আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান। আমার চেহারা কি কম খারাপ, অসুন্দরী আমি? নাকি আপনার পছন্দ হয় না? আচ্ছা ম্যাডাম, প্লিজ আপনি একটু সিরিয়াস হন। আপনি এরকম করছেন কেন আমার সঙ্গে, আমি ঠিক বুঝলাম না। আর আপনি তো অবশ্যই সুন্দরী মেয়ে, আপনাকে তো আমার পছন্দ হবেই, কারণ আমি কি আপনাকে বলছি কখনো যে আপনাকে আমার পছন্দ হয় না? কিন্তু পছন্দ হলেই বা কি হবে? আর এরকম কথাই আপনি এরকম আচরণ করছেন, আমি ঠিক বুঝলাম না। আসলে আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? দেখুন, আমার হাজবেন্ড আজ 3টা বছর বিদেশ আছে। এটা বলছেন না আপনি? একটা মেয়ে তার স্বামীকে ছাড়া 3টা বছর থাকলে তার মধ্যে কেমন ঝড় বয়? হুম? আপনি কচি খুকা। আর আপনি তো আমার ফ্যামিলির একজন, আমি মনে করি, যেহেতু আপনি আমার মেয়ের প্রাইভেট মাস্টার। আর আপনাকে আমি সুখে দুঃখে সবসময় পাশেই থাকি, সাহায্য করি। আর আপনি আজকে আমার কথার অবাধ্য হচ্ছেন কেন? তো আপনাকে আমি যা বলবো আপনি তাই করবেন, এটা করবেন কিনা তাই বলেন, আমার লাগবে। আমি অত কিচ্ছু বুঝি না, ঢং করতে আইছে এখানে। হুম। কিন্তু ম্যাডাম আপনার কি লাগবে, আমাকে খুলে বলুন না। এরকম ইনিয়ে বিনিয়ে পেশায় এত কথা বলছেন কেন? যা করবেন যা বলেন একটু জলদি বলুন তো। পুরা টিম, বাইরের লোকজন এটা জেনে গেলে কি হবে একবার ভেবে দেখেছেন আপনি? যেহেতু আমি একটা প্রাইভেট টিচার আপনার মেয়ের, আমার তো একটা মান ইজ্জত বলে কথা আছে, তাই না? আচ্ছা, আপনিই বা এরকম করছেন কেন? হ্যাঁ? আমি কি সব খুলে টুলে আপনার উপরে চড়ে বসছি নাকি? হ্যাঁ, আপনি এত ভয় পাচ্ছেন? চুপচাপ বসে থাকেন। আর শুনুন, আমি আপনাকে এখন যা করতে বলবো আপনি তাই করবেন। পারবেন এটা? ম্যাডাম সেটা আবার কি কাজ, একটু জলদি বলে ফেলুন না। আসলে আমি খুব টেনশন করছি জানেন, আপনার মতলবটা দেখে আমার খুব ভয় লাগছে। হঠাৎ আপনি এরকম করছেন কেন আমাকে একা পেয়ে আজকে, আমি ঠিক বুঝলাম না। কি কাজ বলুন তো? আচ্ছা, এইটা বলুন তো, আজকে তো আমার বাড়িটা ফাঁকা, এই 4 দেওয়ালের মাঝখানে, এই যে দরজাটা বন্ধ, শুধু আপনি আর আমি তো আমাদের বাড়িতে, তাই না? তো আপনার আপত্তি কোথায়? আপনি বোঝেন না? একটা মেয়ে আর একটা ছেলে একটা রুমের মধ্যে থাকলে কি হতে পারে? আপনি কি কচি খোকা? আপনি একটু আমার ওই রুমে আসেন, তারপর আমার বিছনাতে আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আমি একটু দরজা লাগিয়ে দেবো, আসবেন আপনি? কিন্তু ম্যাডাম, মানে মানে বলছিলাম যে ওই ওই রুমে কেন, এই রুমে কথা বলুন না, আমরা তো এখানেই বসে ভালো আছি। আবার ওই রুমে কেন? ওই রুমে যে আমাকে কি করতে হবে আপনার? বা দরজায় বা লাগাবেন কেন, আমি ঠিক বুঝলাম না তো। চুপ।
এতদিন পরে আপনার কাছে পাইছি। আমার মেয়েটা বাসায় থাকে বলে আপনারে আমি ধরতে পারি না। আজ পালাবে কোথায়? আজকে না আপনি আর আমি একসঙ্গে মাস্তি করব, মজা করব। চলুন না একটু ওই রুমে যাই, তারপরে দেখবেন কত স্বাদ। এটা কি কখনো এরকম স্বাদ পেয়েছেন? কোথাও হয়েছে আপনার? আচ্ছা এইটা বলুন তো, আপনার জীবনে কি আপনি কোনো মেয়েকে ভালোবাসছেন? না না ম্যাডাম, আমি কাউকে আমার জীবনে ভালোবাসিনি। আর যদি এইসব প্রেম প্রীতি করেই বেড়াতাম, তাহলে হয়তো লেখাপড়া করে আজকে আমি মাস্টার্স পাস করতে পারতাম না। দেখুন, আমি একটা গরিব ঘরের ছেলে। আমার বাবা মা একদম একদম মধ্যবিত্ত একটা ফ্যামিলি। তারা আমাকে খুব আদর যত্ন সহকারে ভালো আদবের সাথে মানুষ করছে। তাই তো কখনো মেয়ে ছেলে কি জিনিস বুঝতে পারেনি ম্যাডাম। আর আজকে যখন আপনি এরকম করছেন, এইটা আমার জীবনের প্রথম অনুভূতি। এটা আসলে কখনোই এরকম ফাঁদে পড়িনি আমি। এটা তো একটা ব্ল্যাকমেইল বলে ম্যাডাম। এরকম করেছেন কেন? আপনি আমাকে দূর থেকে রাজি খুশি করায় নিতেন, আপনি যেন আমাকে আটকে দিয়ে একটা ফাঁদে ফেলছেন। কেন এরকম কেন? চাইলেই তো হয়। মানে দুজনের সমন্বয়ে একটা কিছু করলে কি ভালো হয় না ম্যাডাম? আমি তো তোমাকে রাজি খুশি করেই করছি, বোকা ছেলে। আমি কি তোমাকে জোর করছি? এই তোমাকে হাত বাচ্ছি, পা বাচ্ছি আমি? হ্যাঁ, আমি তো তোমাকে বোঝো না। রাজি খুশি করেই বলছি যে ঠিক আছে, তুমি আমাকে এটা করবে। তো এত কথা বাদ দাও তো, তুমি কি আসবে আমার ওই রুমে? হ্যাঁ? কিন্তু ম্যাডাম, আমার যে ভয় লাগছে, যদি কেউ জেনে যায় এই কথাটা। আরে ধ্যাট, কেউ জানবে না, বোকা ছেলে। এটা বলছো না কেন? আমার বাড়িটা তো দরজা লাগানো, গেট লাগানো। আর আমার মেয়ে আসলে কলিং টেপেই আসবে। আর তুমি তো আমার বাড়িতে মাঝে মধ্যে আসোই। আমার মেয়ের প্রাইভেট টিচার না তুমি? তোমার আসার অধিকার আছে না? তুমি প্রায়তে আসো, আমার মেয়ে নাই বাসায়। এটা কোনো বিষয় না, সে জানবে। কোনো ভয় করো না, প্লিজ। একটু ওই রুমে চলো না। দেখো না, আজ 3টা বছর আমি এরকম অনাহারে আছি। এটা কি তুমি বুঝো না? একটা মেয়ে আসলে একটা ছেলের কাছে কি চাই? হ্যাঁ, এত কথা বলাইলে তুমি আমাকে। অন্য কোনো ছেলে বলে না, আমি যেটা করলাম আমার জায়গা থেকে আসলে সে নিজেই এটা করতো। এইরকম মাছ মারা হলে হয়? ছেলেদের মধ্যে একটা টেকিং পাওয়ার, একটা বাউবল, একটা স্ট্যান্স থাকা দরকার, যেটা আসলে তোমার মধ্যে নাই। বুঝতে পারছো? আরে এত কথা না বাড়িয়ে চলো তো। আর এটা আমাকে কন্টিনিউ করতে হবে, শুধু আজই না। আমি যখন তোমাকে বলবো তখন করতে হবে। আর তোমার জন্য আমি থাকলাম, তোমার যা কিছু লাগে সব আমি বিয়ার করব, টাকা পয়সা যখন যা লাগে। তুমি নিশ্চিন্তে থাকো, কেউ জানবে না এটা। আমার মেয়ে যখন কলেজে যাবে তখনও মনে করো তুমি আমার সঙ্গে এটা করবে। যখন আমি তোমাকে ফোন করবো তখনই করবে। আমার হাজবেন্ড কতদিন বিদেশ থাকবে এটা তো আর আমি জানি না। তো ততদিন কি আমি এভাবেই কষ্ট করে থাকবো নাকি? পাগল ছেলে, তুমি থাকতে আমি কষ্ট করব? হ্যাঁ, আসো আসো, ওই রুমে আসো, আজকে হয়ে যাক। চলুন, কি আর করা। আপনি যখন এত করে ছাড়ছেনই না, আমিও আপনার সঙ্গে এরকম একটু নাটক করলাম, দেখলাম আপনি কি করেন। ও তাই নাকি? হ্যাঁ, এত চালাক ছেলে, তাহলে তো আরো ভালো হবে। মজা হবে, আসো আসো। আর এটা কন্টিনিউ হবে। তোমার জন্য আমি থাকলাম। আর এই শোনো, তুমি যখন আমার কাছে একা থাকবে না, তখন তুমি আমাকে তুমি তুমি করে বলবে। আর যখন আমার মেয়ের সামনে থাকবে, তখন আমাকে আপনি ম্যাডাম বলে রাখবে, ঠিক আছে? ওকে ম্যাডাম, তাই হবে। কিন্তু আপনি যে মোটা মানুষ, কি করে যে আমি আসলে ভয়ও লাগে। তা ঠিক আছে, চলুন আপনার রুমে। আসো, এই খাটের উপরে শুয়ে পড়ো, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। আর ভয় পেও না, সব খুলে ফেলো, আসছি আমি। হয়েছে? নাও শুরু করো, আমি সব খুলে আসছি। দেখি তোমার পাশে একটু আমাকে শুইতে দাও। হুম কি? হুম লজ্জা লাগছে না? এদিকে আগে আসো, আমাকে জড়িয়ে ধরো। হুম। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ততক্ষণে সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম রুবিনা। আমি যখন এসএসসি পরীক্ষার্থী, মানে এসএসসি পরীক্ষা দিছিলাম, ঠিক ওই বছরেই আমার মা দুনিয়া থেকে চলে যায়। তারপরে আমার বাবা আর একটা কাজ করলো। তো আমার সৎ মা আমার সেই সংসারে এসে, মানে বাবার সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া, নানান রকম কথা কাটাকাটি, অনেক কিছুই হতো। তো আমিও আস্তে আস্তে এভাবে লেখাপড়া করতে করতে চলতে থাকলাম। তো
আমি এক পর্যায়ে মাস্টার্স পরীক্ষা দিয়ে যে ফাইনাল দিয়ে আমি ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করে বের হলাম। তো আমি দেখতে শুনতে বেশ হুষ্টপুষ্ট মোটাসোটা ছিলাম, মানুষের নজরে পড়ে গেছিলাম। তারপরে বন্ধুরা বোঝেনি তো মাস্টার্স কমপ্লিট করতে কতটা একটা মেয়ের বয়স হতে পারে। ঠিক আমার বেলায় তাই হয়েছিল। চেহারা খুবই সুন্দর ছিল, লোকে বলতো তাই। তো এটা আমার কথা না বন্ধুরা। তারপরে অনেক জায়গা থেকে আমার ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতো, সম্বন্ধ আসতো। পাড়া প্রতিবেশীরা বলতো আমার আব্বুকে যে মেয়েটার মা দুনিয়াতে বেঁচে থাকলে হয়তো মেয়েটার দেখে শুনে একটা ভালো পাত্র দেখে বিয়ে শাদি দিয়ে দিত। তো ওকে বিয়ে শাদি দিচ্ছেন না কেন কাকা? তখন আমার আব্বু বলতো যে না না, ও যেহেতু লেখাপড়া করতেছে, ওর একটা চাকরি বাকরির ব্যবস্থা করে তারপরে না হয় ওকে বিয়ে শাদি দিব, অতদিনও চলুক না এভাবে। তো আমার বাবা যেন আমাকে বিয়ে শাদি দিতে একদম রাজিই ছিল না, কখনোই রাজি হতো না। তারপরে আমার মায়ের সঙ্গে এক পর্যায়ে মাঝে মধ্যে ঝগড়া, এটা সেটা নানান কথা কাটাকাটি হলে মানে কথার সঙ্গে আমার মায়ের সঙ্গে আমার বাবার মিল পড়তো না। তো আমার মা যাই হোক বাপের বাড়িতে চলে গেল। তো বাপের বাড়িতে যাওয়ার পরে এখন শুধু সংসারে এই মায়ের ঘরের কোনো সন্তান নেই, সংসারে আমি আর আমার বাবা। তো আমি রান্না বান্না করে দিতে লাগলাম, বাবাকে বুঝালাম যে দেখো বাবা, মায়ের সঙ্গে এরকম করো কেন, নিজেকে একটু ধৈর্য করলেই তো আর কোনো কিছু সমস্যা হয় না। তা বলে যে না, ও তোমার কোনো ভালোই দেখতে পারে না, ও আমাকে সব সময় চাপে মুখে রাখে যে হ্যাঁ এত বড় সাবালক মেয়ে হয়ে গেল, সাবালিকা, তুমি তারে বিয়ে শাদি দাও না। এ যে উঠে পড়ে লাগেছে। দেখো না রে মা, আমি এটাই বুঝতেছি যে তুমি লেখাপড়া করে বড় হয়েছো, মাস্টার্স কমপ্লিট করছো, তোমার একটা চাকরি বাকরি হবে, আর আমি তোমাকে যেহেতু এত কষ্ট করে এত দূর টেনে নিয়ে আসছি কষ্ট করে, তো সেটা বৃথা যেতে দেব না। তো আমিও আসলে এটাই ভাবলাম যে বাবার কথাও তো এক পর্যায়ে ঠিকই আছে। প্রত্যেকটা অভিভাবকের এরকমই শেষ পর্যন্ত একটা আশা থাকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তো আমার বেলায় হয়তো বাবার এইরকম ইচ্ছা। যাই হোক, 2-4 দিন যেতে যেতে মাও বাড়িতে নাই, আমি বাবাকে সুন্দরভাবে রান্না বান্না করে খাওয়াচ্ছিলাম, যাক তার সেবা যত্ন যতটুকু দরকার মেয়ে হিসাবে করতেছিলাম। তো হঠাৎ বাবা আমাকে বলতেছে যে মারে, তুমি বাড়িতে একলা থেকো না, পাশের বাড়ি থেকে তোমার স্বাস্থ্য বোনকে ডেকে নিয়ে এসে কাছে রেখো। আমার বাবা বাড়ির দিকে ইন্টারডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার ছিল। তো উনি ওই 5 দিন বাড়িতে থাকলে আবার ওই 7 দিন 15 দিন গাড়িতেই থাকতো। তো যাই হোক বোঝেনি তো, ইন্টারডিস্ট্রিক্ট গাড়ির যারা ড্রাইভার, ম্যাক্সিমাম গাড়ির ড্রাইভাররা হোটেলে আবাসিক হোস্টেলে যে তারা থাকতো বা ওই সমস্ত মানে তাদের চরিত্রটা ঠিক বোঝেনি তো, এটা ভেঙে বোঝাতে হবে না। ওই রকম হয়তো আমার বাবারও তো, কিন্তু আমি যেহেতু মেয়ে, আমার বেলায় হয়তো এরকম হবে না, আমি আশা করি এরকমই হয়তো ছিলাম। কিন্তু বাবা গাড়ি থেকে যাক পরের সপ্তাহে চলে আসলো, আসার পরে বেশ টাকা পয়সা উপার্জন করে নিয়ে এসে আমার হাতে দিল, বললো যে আজকের থেকে তোমার হাতে আমি টাকা দিব। বেশ আমাকে ভালোই সেবা যত্ন করতে লাগলো। তো ইতিপূর্বে কিন্তু আমাকে কোনোদিন ইনকামের টাকা আমার বাবা আমার হাতে দেয় নাই। তো যাই হোক, তো রাত হলো, আমার চাচা বোন, আমার বাবা বললো যে ওর আজকে আসার দরকার নাই, তুমি আর আমি তো আসি। আমি বললাম যে ঠিক আছে, বাবা যখন বলছে তাই হবে। তারপরে অনেক রাত গভীর হলো, বাবা শুয়ে আছে। যা বাবার ফোনে মাঝে মধ্যে ফোন আসে, দেখি মেয়েদের ফোন, বিবেক থেকে বিভিন্ন জেলায় বেড়ায়, বাজে মেয়ে ছেলেরা ওরা ফোন করে, মনে হয় কি সব জান পাখির নানান কথা বলে বাবাকে ডাকে। আমি একটু শুনতে পেলাম, তখনই অনুভব করলাম যে আসলে আমার বাবার নেচারটা কেমন। যাই হোক, তারপরে ওটা আমি মেটার করলাম না, যেহেতু সে আমার বাবা। তো শুয়ে আছি, এখন এক রুমে শুয়ে আছি, বাবা ওই বিছানায়, আমি আর একটা খাটে, এক রুমের মধ্যে 2টা খাট। তো বাবা আমাকে গভীর রাত্রে বলতেছে যে আমার তো ভালো লাগতেছে না, তুমি তো সাবালিকা হয়েছো, তোমারও তো হয়তো তুমি বলতে পারো না তোমাকে আমি বিয়ে শাদী দিই না, এটাও একটা আমার বড় ধরনের ভুল। তো তোমাকে একটা কথা বলে যদি তুমি কথা রাখো। তখন আমি বললাম যে হ্যাঁ বাবা বলো, কি বলবা, তুমিই তো বলবা। তো বলতেছে যে এতদিন তুমি বড় হইছো, তোমার মাটাও দুনিয়া থেকে চলে গেছে, দেখো আমি কত সুন্দর মায়ের পাট বা বাপের পাট দুটোই আমি তোমার উপর পালন করে আসতেছি। কোনোদিন তোমার লেখাপড়ার যা কিছু দরকার হয়েছে, কোনোদিন আমি তোমার আশাকে ব্যর্থ করিনি, তোমার চাওয়াকে কখনো অপূরণ রাখিনি। আজকে মা তোমার কাছে আমি একটা জিনিস চাইবো,
তখন আমার একটু ভয় ভয় করতে লাগলো বন্ধুরা। মানে আমার বাবা যেহেতু ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার, বোঝেনি তো তাদের চরিত্রটা কত ভালো। ঠিক আমার বাবারও তো এরকমই। তো আমার একটু, যদিও সে বাবা, তারপরও একটু টেনশনে বললাম যে বাবা আবার এই গভীর রাত্রে কি কথা না আমাকে বলে ওঠে। তখন সত্যি এটাই হলো, মানে বাবা আমাকে বলতেছে, মারে আজকে যদি তুমি আমার একটু সেবা যত্ন করতে, তাহলে 2 দিন পর তো স্বামীর ঘরে চলে যাবে। তখন আমি বললাম, কি, এটা কেমন কথা বাবা, আমি তোমার কি সেবা যত্ন করব? তোমাকে তো রান্না বান্না করে খাওয়াইলাম, শোয়াইলাম, এখন আর কি? তো বলতেছে যে না, এটা ঠিক না, তুমি রাগ করো না, আমি তো তোমার কাছে কোনো কিছু আবেগ করতেই পারি। তার বললাম যে সেটা কি? তখন বাবা বলতেছে, দেখ রে মা, আমি তোমার বেডে আসতেছি। তারপরে হ্যাঁ আসো, তাতে সমস্যা নেই, কিন্তু কি করতে হবে? তখন বলতেছে, দেখ না মা, তুই এত বড় ডাঙর মেয়ে হয়ে গেছিস, কত সুন্দর নাদুস নুদুস একখানা চেহারা আল্লাহ তো দিছে, কত সুন্দর তোকে দেখতে। পাড়ার মানুষ বলে তোমার মেয়ে ডাঙ্গুর হয়ে গেছে, বিয়ে শাদি দাও। তা আমি তো বুঝি, তো তোকে দেখে তুই যখন শুয়ে থাকিস, মানে তোর সবকিছু দেখে আমারও তো ভাল লাগে না। তে আমি আর তুই যদি আজকে একটা কাজ করি, তাহলে কি সমস্যা হবে? মানে তুই কি কিছু মাইন্ড করবি? তাই বললাম যে সেটা আবার কি? আরে বাবা খুলে বলো না, তুমি আসলে আমাকে কি বলতে চাইছো, এটা পরিষ্কার করে বলো তো বাবা। তখন বাবা বলতেছে যে মা দেখো, একটা দিন তোমার সঙ্গে আমি এটা করতে চাইলাম, মানে আমি তোমাকে দেখে ভীষণভাবে আমার জানতে চাই, আমার খুবই শখ করছে, তুমি অমত করো না বাবা। আর যদি তুমি না করেই থাকো, বা তুমি আমার মেয়ে, তুমি যদি আমার কাছ থেকে অমত করো, আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করো, তাহলে এই পর্যন্ত এই গল্পটা শেষ। মানে কেউ যেন এটা বুঝতে না পারে, বুঝতে পারছো? যেহেতু এটা মান সম্মানের ব্যাপার, পাড়ার মানুষ এটা শুনলে কি করবে? তখন আমি বললাম যে বাবা, তুমি যেহেতু ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার, তো আমি জানি যে তোমার এইরকম একটা রূপরেখা আছে। তো যেহেতু আমি তোমার মেয়ে, তো তুমি সেটা অন্তত আমার উপরে প্রয়োগ করতে পারো না, তুমি এটা অন্য জায়গায় করবা। বাইরে গেলে কত রকম মেয়ে ছেলে আছে, সেখানে তো তোমার এই যে কত রকম ফোন আসে, আমি তো দেখি। আর এখন আমি বুঝতে পারতেছি বাবা, এই জন্য আমার সৎ মায়ের সঙ্গে তোমার মাঝে মধ্যে এরকম ঝামেলাটা হয়। আমি আসলে এতদিন বুঝতে পারিনি, আজকে তোমাকে তোমার রুমে ঘুমাই আমি বুঝতে পারলাম। দুনিয়ার বাজে মেয়ে ছেলে, তারা সব ফোন করছে, তুমি কথা বলতেছো তাদের সঙ্গে, তারা সব জান সোনা পাখি কি ধরনের ভাষা ব্যবহার করে তোমার সঙ্গে। আমি মেয়ে হয়ে এগুলো বুঝি না মনে হয়, আজকে কিন্তু আমি সবই বুঝে ফেলছি বাবা। তো কি করতে হবে বলো? তখন বাবা বলতেছে যে আরে এত এনে বিনে আর আমাকে লজ্জা দিস না রে বাবা, আমি তো জানিসই এক তরকারি আর আমার কতদিন আমার ভাল লাগে না, এই জন্য বাইরে গেলে এই সমস্ত করি। আর অনেকদিন পর পর যখন বাড়িতে আসি, তোর মাও আমাকে ঠিকঠাক মতো প্লেস দেয় না, জানিস? এই জন্যই তো আমার মধ্যে আসলে এটার অভাব। তো তুই যদি দেখে রে মা, তাহলে হয়তো আমার ভালো হতো। তখন আমি বললাম যে আচ্ছা, আমার প্রতি তোমার এরকম মন গেল কেন, এইটা তো আমি ঠিক বুঝলাম না। তখন বাবা বলতেছে, দেখ মা, আমার সামনে বাড়ির মধ্যে যখন তুই কাপড় চুপড় ঠিকঠাক করে রাখিস না, নিজের বাড়ি মনে করে চলাফেরা ড্যাং ড্যাং করে করিস, তখন তোর দিকে তাকালে না আমার নানান রকম, মানে অনেক কিছু শখ জাগে মনের মধ্যে, অনেক কিছু করতে মন চাই। তুই মেয়ে বলে আমি তোকে কিছু বলতে পারি না। আজ যখন একটা সুযোগ যায়, তোর সৎ মা যখন বাড়ি থেকে চলেই গেছে, আমি 7টা দিন পর গাড়ি থেকে এই যে বাড়িতে আসলাম। তো আমারও তো আসলে লাগবে, বিশ্বাস কর, আমি কোথাও কোনো আবাসিক জায়গায় আজকে এই টিপে যায় থাকিনি, তো আমার লাগবে, কি করব বল? তখন আমি বললাম যে বাবা, আমি আসলে এত বড় হয়েছি, আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি, দেখো আমার চরিত্রের ওপর কোনোদিন কোনো দাগ পড়ে নাই, কেউ আমাকে এই সমস্ত অফার করে সাহস পায় নাই। তুমি বাবা দেখে আমি তোমাকে কিছু বলছি না, কিন্তু এত বড় হয়েছি বাবা, মাস্টার্স পরীক্ষা দিয়ে কমপ্লিট করলাম, আমি যখন যতটুকু তোমার কাছে আপত্তি করছি, কোনোদিন তুমি না বলো নেই। তুমি যেখান থেকে হোক টাকা পয়সা যা কিছু লাগে তুমি ম্যানেজ করে আমাকে এত বড় করছো, বাস আজকে যদি আমি তোমার কথা না শুনি, কাজটা যদিও ভারী অন্যায়, তবু আমি তোমার কথা রাখবো। এখন বলো তুমি কি করবে? তখন বলতেছে বাবা এসে যে মারে আমার মাথায় হাত বুলে বলতেছে, দেখ তোকে দেখলে আমার আর দর্শ হয়েছে না, মানে ইচ্ছে করতেছে যে এখনই মানে তোকে আমি আমার বুকে জড়াই ধরি, সুন্দর করে আদর করি। তুই না আমার মেয়ে, আর আদর করতে গেলেই তো জানিস আমার কি হতে পারে। তখন বললাম তো ঠিক আছে, তুমি একটু ট্রাই করে দেখো না। তারপরে বলতে না বলতেই আমাকে চাপতে ধরে কত সুন্দর করে যে মুখে চলে,
মানে ঠোঁটে সুন্দর করে সে মুখের মধ্যে নিয়ে 10 মিনিটের আগে ঠোঁটটা মুখের মধ্যে থেকে ছাড়লই না, মানে ইয়ে করে করে আইসক্রিমের মতো মতো করে সে খাইতে লাগলো। কি মানে কি যে একটা স্বাদ, আমাকে ছাড়েই না। আমি বললাম যে এরকম করতেছ কেন, আর কি কোনো জায়গা নেই? তো বলে যে আরে বাবা আসে, আস্তে আস্তে সব জায়গায় আমার ইয়ে করতে হবে। তারপরে যাই হোক, সে সুন্দরভাবে সব জায়গায় সে সুন্দর করে আমাকে বাবা হয়ে আদর করতে লাগলো। মানে আমি তার আদরে সুন্দর, মানে দারুণ একটা অনুভূতি আমার মধ্যে আসলো, দারুণ অনুভূতি। এই অনুভূতিটা আমার এত ভালো লাগতেছে যে বাবা তো আমার কাছে মুখ ফসকে কথাটা বলছে, কিন্তু এখন আমি বাবাকে কি করে যে বলি যে তুমি তাড়াতাড়ি আমাকে ইয়া করো। তো তারপরেও কিছুক্ষণ নিজেকে ধৈর্য ধরে থাকলাম। থাকার পরে তো আমার এদিকে যে কি যে অবস্থা বন্ধুরা, মানে একদম নদীতে জোয়ার ওঠার মতো, মানে সুন্দর। অনেক সময় ধরে এইভাবে ইয়ে করে সে আসলে বাইরে যায়, এই সমস্ত অভ্যাসটা তো মানে সেটা আমি আসলে দেখলাম যে সে দারুণভাবে সে জানে যে কিভাবে একটা মানুষকে আদর আপ্যায়ন সুন্দর করে করলে তার মনটাও চায়। তো সে আমাকে যাই হোক তৈরি করে নিল। নেওয়ার পরে তারপরে আমি আর তাকে কোনো কিছুই বাধা দিচ্ছিলাম না। আমিও নাদুস নুদুস খুব স্বাস্থ্যবান, মানে সেও আমাকে খুব ইয়ে করে মজা পাচ্ছিল, মানে আদর যত্ন করে। যেহেতু আমি তার মেয়ে, বাবা হয়তো আমাকে সে আদর করবেই, মানে বুকে পেটে জড়ায় সুন্দরভাবে সে সব জায়গায় হাত বোলায় আদর করলো, ভালোবাসলো, তার বুকে টেনে নিল। তারপরে এখন আমি ওইটা দেখি যে কত বড়, ওরে বাবা সে কি মোদা বাবা, মানে দারুণ একটা ইয়েতে। আমি বললাম যে বাবা এইটা এত সুন্দর করে এই বয়সে এত যত্ন করে রাখছো তুমি? তো বলছে হ্যাঁ রে মামা, আসলে এটা এখনো আমি কোনো কিছু ইয়ে করিনি, সুন্দরই আছে। তোমার কি পছন্দ হয়েছে? আমি বললাম যে হ্যাঁ হবে না মানে বাবা, আমি তো জানি না, যে আমি তো ইতিপূর্বে দেখিনি, তবে তোমার এটা দেখে আমার ভারী সুন্দর লাগতেছে, তো এটা আমাকে দেবে তো? তখন বাবা বলতেছে হ্যাঁ রে মা, এটা তো আজকে তোর জন্যই আমি রাখছি, অবশ্যই দেব। তুই মেয়ে না, তুই মেয়ে হয়ে আমার কাছে একটা জিনিস চাইলে আমি কি না করতে পারি? কোনোদিন করছি কখনো? তখন যে না রে বাবা, তা তো তুমি করো নাই, তো একটু তাড়াতাড়ি করো না। তখন বাবা বলতেছে একটু ধৈর্য ধারণ করো বাবা, সবই হবে, এখনো তো রাতটা পড়ে আছে, সারাটা রাত। তারপরে যাই হোক, বাবা আমাকে সুন্দরভাবে, মানে হ্যাঁ চিৎকার উপর, মানে নানান রকম ভাবে সে আমার সঙ্গে মানে এভাবে আমার সেবা যত্ন আদর এইভাবে আমাকে ইয়া করলো, করতে থাকলো। তা আমি তো তখন দেখলাম যে বেটা তুমি তো খুব মানে জাননেওয়ালা মানুষ, তুমি সারা দেশে ঘুরে বেড়াও, তুমি তো এগুলা করবাই, আর আমি তো এই সমস্ত জানিনি। তো সে যেভাবেই যাই হোক এটা আমাকে করতে থাকলো, আমার জন্য কমেই ভালো লাগতে লাগলো। আমি বাবার কাছে আরো চেয়ে নিচ্ছি, বাবা আরো, মানে আরো এটা ইয়ে করতে হবে আমাকে, আরো বেশি বেশি করে তুমি আমার খেয়াল রাখো, আরো এটা করো। তো সেই জন্য আরো মানে সুন্দরভাবে যাই হোক অনেক সময় ধরে মানে আমার সঙ্গে এটা কথাবার্তা বা ওইটা করলো। করার পরে এক পর্যায়ে বলতেছে মানে আমাকে একটু চা করে খাওয়াবি, আমি আমার আবার রাত্রে চা না খেলে ভাল লাগে না। তখন আমি যাই হোক ওইটা শেষ করলাম, শেষ করে মানে চা করে নিয়ে এসে বাবাকে দিলাম, বাবা চা খাইলো, আমিও চা খাইলাম। তারপরে বললাম চা খেতে খেতে যে বাবা কেমন লাগলো তোমার বলো তো? তখন বাবা বলতেছে মারে, জীবনে অনেক জায়গায়, অনেক জেলায়, অনেক দেশে এই যে গাড়িতে ড্রাইভিং করতে যাই, ঘোরাঘুরি করি, কখনো খুলনা, কখনো চিটাগাং, কখনো রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, দুনিয়ার জায়গায় আমি বেড়াই। কত জায়গায় কত মেয়ে ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের সঙ্গে, কিন্তু কখনো এত সুন্দর আমি এত আনন্দ পাইনি। তোর মধ্যে এত সুন্দর জিনিস লুকায় রাখছিস আর আমাকে কখনো বলিসনি, বা আমিও তোকে বলতে চাইলেও পারি না, আজকে বাধ্য হয়ে তোকে বলছি। মুখ ফসকে কথাটা হয়তো বেরিয়ে গেল। তো ছোট মা যদি আজকে বাড়ির থেকে রাগ করে বাড়িতে না যাইতো, বাপের বাড়িতে না যাইতো, তাহলে হয়তো তোকে আমি এই কথাটা আজও বলতাম না। তো যাই হোক ভালোই হলো। যে তখন আমি বললাম যে বাবা শোনো, ছোট মা যখন বাড়ি থেকে চলে গেছে তাকে তুমি নিয়ে আসবে না? তখন বাবা বলে কি আর দরকার আছে, থাক না, কদিন গেছে, তার ওখান থেকে একটু রাগ কমলে পরে নয় সে আসবে, ততদিন তুই আছিস না। তা বললাম যে হ্যাঁ আমারও তো খুব ভালো লাগছে, আমি চাচ্ছি যেন ছোট মা না আসে, তাহলে যতদিন আমি বিয়ে শাদী না করতাম, তোমার সংসারে থাকতাম, অতদিন তো তুমি তো জীবনে এত ভালো, এত সুন্দর করে কখনো মজা করনি, আনন্দ করে কথা বলো নি, বা এই সমস্ত সুখ পাওনি, সেটা কি তোমার হতো না? তখন বাবা বলতেছে অবশ্যই,
তুই যদি আমাকে এতটুকু ইনশিওর করিস বারে, তাহলে তো তোর ছোট মার কথা বাদ দে, কারুরই লাগবে না। আমি দাঁড়িয়ে থেকে আর 1 মাস 15 দিনে এতটুকু দেরি করব না। আমি প্রত্যেক সপ্তাহে চলে আসার চেষ্টা করব। কারণ আর কোথাও আমি আজে বাজে কোথাও জায়গায় যাব না। হোটেল বলো বা আজে বাজে মেয়ে ছেলেদের সাথে কথাবার্তা সব বন্ধ করে দেবো। তুমি যদি আমার কথায় রাজি থাকো, একমাত্র মারে তুমি ফিরাইতে পারবো আমাকে বাইরের জগৎ থেকে। তখন আমি বললাম, আসলে আমিও একটু ভাবলাম যে আমার বাবাকে একটা সাইড থেকে যদি ফেরাইতে পারি আমার মাধ্যমে, তাহলে তো আসলে নিজেকে সার্থক মনে করব। তো বাবা যেভাবে আসলে চাইতো, যখন যেভাবে আমাকে আদর করতো, ভালোবাসতে চাইতো বাবা হিসাবে, আমি তার কাছে সবকিছু মানে সুন্দর করে আগায় দিতাম যে বাবা নাও, তুমি তোমার জিনিস তুমি ইয়ে করো, তোমার যত খুশি তত তুমি কথা বলো, যত খুশি তত করো, যেভাবে ইচ্ছা যেভাবে তোমার ইচ্ছা তুমি সেইভাবে তুমি তোমার আশাটা পূরণ করো। তবুও তুমি বাইরে এলোপাথারি চলাফেরা করো না। সেদিন থেকে বন্ধুরা মানে নিয়মিত ভাবে বাবা যে কয়দিন বাসায় থাকতো, আর একটা রাত্রে সে 2-3 বার সে উঠে উঠে আমাকে চা করতো, চা করে দিতে বলতো, আমি তাকে চা করে দিতাম, বা সেই ফাঁকে ফাঁকে আমাকে ওইভাবে সুন্দরভাবে মানে এত সুন্দর সে বাবা জানে কোত্থেকে আমি যাই না, সে আসলে দারুণ আমার খুব ভালো লাগতো, মানে খুবই এক করে করতো, অনেক সময় ধরে করতো। মানে সে আসলে জাননেওয়ালা তো, বাবা না আমার বাবা বলে কথা। তো অনেক সময় ধরে বা অনেক সুন্দর করেই, যাই হোক আমারও খুব ভালো লাগতো। আমার জন্য তখন মনের মধ্যে একটা স্বাদ জাগলো নতুন করে। তো আমি বাবাকে বললাম যে বাবা, আমি তো এখন বড় হয়ে গেছি, মাস্টার্স কমপ্লিট করছি, চাকরি বাকরি কবে হবে না হবে অতদিন তো আমার বুড়ো হয়ে যেতে হবে, তো পরের ঘর তো আমাকে করতে হবে, তো বিয়ে শাদির একটা পাত্র দেখে বিয়ে শাদি দেবেন আমাকে। তখন বাবা বলতেছে যে কেন যে মারে, তোর সঙ্গে এটা আরো আগের থেকে করলাম না, এমন সময় তোর সঙ্গে আমার এই মানে লজ্জাটা ভাঙলো যে তোর এখন আমার তো ইচ্ছে করতেছে না তোকে আমি বিয়ে শাদি আবার দিই, মনে হচ্ছে তুই আমার ঘরেই পড়ে থাক, তুই চলে গেলে আমার কি হবে বল। তখন আমি বললাম যে বাবা শোনো, আমাকে তুমি যদি বিয়ে শাদি দিয়েও দাও, আমি কি বাড়িতে আসবো না? আসলে তখন না হয় দেখা যাবে, তখন তুমি যত খুশি করো, তোমার জামাইয়ের কাছ থেকে একটু কম কম ওখান থেকে ইয়ে করে তোমার সঙ্গে অতটুকু হাতে রাখবো, তোমাকে আদর আপ্যায়ন করবো বাড়িতে আসলে, হবে না? তখন বাবা এসে বলতেছে সে আর তখনকার এক কথা আর এখনকার এক স্বাদ, সেটা কি হয়? তো তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে 1টা বছর তুমি কথা দাও, 1টা বছর পরে কিন্তু আমাকে বিয়ে শাদির একটা ব্যবস্থা করবো বাবা, তা না হলে পাড়ার মানুষজন নানান কটু কথা বলবে। তখন বাবা বললো যে ঠিক আছে, তাহলে বাবা তখন আমাকে বললো যে তাহলে তুমিও আমাকে কথা দাও, এই 1টা বছর, কমপক্ষে এই 1টা বছর তুমি তোমার ছোট মার দরকার নেই, তুমি আমার সঙ্গে এইভাবে ইয়ে করবা। তখন আমি যে হ্যাঁ আমার কোনো আপত্তি না, আমার খুব ভালো লাগে বাবা, তবে বাবা তুমি আমার সঙ্গে আসলে আজকে যে আদর আপ্যায়ন দিলে বা যত এত সুন্দর করে আমার সঙ্গে মেলামেশা ভালোবাসা করলে, এই যে মানে আমাকে যত্ন করলে, মেয়েকে যেভাবে আদর করে, তো পরের ছেলে কি এটা বুঝতে পারবে পরে যখন আমার বিয়ে শাদী হবে? তখন বাবা বলতেছে যে না রে মা, এটা আসলে এরকম না, এরকম কিছু না যে বড় হয়ে যাওয়া বা অন্য কোনো সমস্যা, এটা না। দেখো না, এক সাগর পানির মধ্যে যদি একটা ঢিল ছুঁড়ে মারা যায়, তাহলে ওই সময় পানিটা ওই ঢিলটা পানির মধ্যে ডুবতে যতটুকু সময় লাগে, তারপরে কি আর কিছু পাওয়া যায়? পানিটা লেভেল হয়ে যায় না? তখন আমি বললাম যে হ্যাঁ তাই তো, ঠিক এইরকমই বাবা তোমাদের জীবনটা। তখন আমার মনে যাই হোক একটু স্বস্তি পেলাম, আমি আমার খুশি হলো, মনটা ভালো লাগলো। তখন বাবা বললাম ঠিক আছে, তোমার মানে যত বড় ইয়াই হোক কোনো সমস্যা নেই, তোমার যত বড় আশাই থাকুক আর এটা যত মোটা ইয়া হোক, মানে তুমি যেভাবে খুশি যেভাবে যখন চাইবে আমি তোমাকে দিব, তুমি আমার সঙ্গে সুন্দরভাবে আচরণ করবে, এইভাবে চলবে। কিন্তু আরেকটা কথা, এইভাবে চলতে চলতে যদি কোনো কিছু হয়ে যায়, তখন সমাজের কাছে মুখ দেখাবো কেমন করে? তখন বাবা হেসে দিয়ে বলল না রে বাবা, তা হবে কেন, সাবধানতা অবলম্বন করে চললে কিছুই হবে না। আসলে এইগুলো যারা ভুলভাল করে তারা তো আসলে এই সমস্ত তাদের এতটা জ্ঞান নেয়, তোমার বেলায় অন্তত এটা হবে না, তুমি নিশ্চিত থাকো। যাই হোক, এটা শুনে আমার ভালো লাগলো, কারণ কখন তার মনে কি হয় ভুলভাল ভাবে আমাকে আদর করতে যেয়ে যদি কোনো কিছু একটা হয়ে যায়, এই জন্য আর কি বাবার কাছ থেকেও আমি ক্লিয়ার হয়ে নিলাম।
তারপরে বাবা আমাকে একটা বছর এইভাবে সুন্দর করে আমি যেন দিনে দিনে আরো ভারী আরো স্বাস্থ্য সুন্দর হতে লাগলো। বুঝলাম না যে মানে বাবার আদর পেতে পেতে আরো আমার দিনকাল ভালো লাগতে লাগলো সুন্দরভাবে। আমি যাই হোক, মানুষ পাড়ার মানুষ বলে কিরে আজকাল যে তো চেহারা বা দারুণ সুন্দর হয়ে নায়িকার মতো হয়ে যাচ্ছিস। তখন আমি মনে মনে বললাম, ভাবতাম যে বাবা এই সমস্ত রূপের মানে কারণ হচ্ছে আমার বাবা। তারপরে বাবার সঙ্গে যাহাক এইভাবে সুন্দরভাবে সকাল বিকাল রাত যখন মন চাইতো তখনই বাবা আমাকে এসব করতো বা আদর আপ্যায়ন সুন্দরভাবে আমার খুব ভালো লাগতো। তার একটাই অভ্যাস ছিল, শুধু ঠোঁট করতো মুখে। তারপরে যাই হোক মা আমার আর আমার বাবার মানে একটা বছর যাওয়ার পরে আমার বাবা হচ্ছে আমাকে একটা সুন্দর চাকরিজীবী একটা ইঞ্জিনিয়ার ছেলে দেখে বিয়ে শাদী দিয়ে দিল। আমি আমার স্বামীর ঘরে চলে গেলাম। আর বাবাকে মাঝে মধ্যে যখন আমি স্বামীর বাড়ি থেকে এই বাড়িতে আসতাম তখন বাবাকে আবার পূর্বের মতো সুন্দর করে আপ্যায়ন করার সুযোগ দিতাম। বাবা আমাকে সুন্দরভাবে যাই হোক এটা করতো। তো বন্ধুরা, এই ছিল আমার মা ছোটবেলায় আমাকে ফেলে চলে যাওয়ার পরে আমার বাবা আমার সঙ্গে এই ধরনের আচরণ করলো। তাছাড়া তার আমার কোনো জায়গা ছিল না। তো এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অথবা আমি যদি আপনাদের এই গল্পের মাধ্যমে বিন্দুমাত্র বিনোদন দিতে পারি তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন আর শেয়ার করে আপনার কাছের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, সবাই নিজের যত্ন নেবেন। আগামীকাল আবার সুন্দর গল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ রে শিলা, বল কি হয়েছে? বাবা কিছু হয় নাই, বলতেছি কি যে যেহেতু আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতেছি, তুমি তো জানো যে মাস শেষে টাকা লাগে, তুমি টাকা পাঠাও না কেন? আমাদের টাকা লাগবে এখন। দেখ রে বাবা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আসলে এই মাসের আমার বেতন হয় নাই, দুটো একটা দিন দেরি হচ্ছে। কয়েকটা দিন পরে তোকে টাকা পাইলেই পাঠিয়ে দেবো। ও, এই কথা বললেই হলো না? আর এখন আমার টাকা লাগবে, তাহলে কি আমি ওই অন্য ছেলের সাথে করলে এসে টাকা জোগাড় করবো না কি বলতে চাও তুমি বলো? না রে, এরকম কথা বলিস কেন? আর তারই কি তোর মুরুদ আছে নাকি? কত মেয়েরা শুনে যে হোস্টেলে যারা লেখাপড়া করে থেকে তারা কত রকম ভাবে ম্যানেজ করে নেয়, তুই তো তাও পালি না। সারাটা জীবন আমার উপর নির্ভর করে থাকলি, আমি অল্প টাকা বেতন পাই, একটু দিতে দেরি হলেই তোরা এরকম করিস। আমার কষ্টটা বুঝলি না তোরা। আচ্ছা, ভালো কথা, তোমার টাকা পাঠানো লাগবে না, আমি কালকের থেকে দেখি বের হব। মানে খদ্দের জোগাড় করে নিয়ে এসে তারপর টাকা জোগাড় করে তারপরে আমার লেখাপড়ার খরচ চালাবো, হবে না তো? আরে বাবা, এরকম করিস কেন? তোর কিচ্ছু করা লাগবে না, দুইটা একটা দিন ধৈর্য ধর, আমি টাকাটা পেলেই তোকে পাঠিয়ে দিচ্ছি। বাবা শোনো, ওই কথা আসলে কলেজের শিক্ষকরা শোনে না, প্রাইভেট টিচারও শোনে না। আমার এখন যেটা দরকার সেটা যদি এই মুহূর্তে তুমি দিতে না পারো, বাধ্য হয়ে আমার আসলে রাস্তায় নামতে হবে। যেখান থেকে হোক, বন্ধু বান্ধবের কাছে হোক, আর যেটা করিয়ে হোক, তুমি যেটা বললে ওইটাই প্রয়োজন আমি করবো, করে আমি টাকা ম্যানেজ করব। তাছাড়া হবে না। তুমি এইরকম কতদিন আর কষ্ট করে চালাবা বলো? আমার বান্ধবীরা সাথে আছে, ওরা তো এইভাবে মাঝে মধ্যে ওরা ওই যে কার সঙ্গে ফোন করে কোথায় চলে যায়, একদিন দুদিন এক রাত থাকে না, অনেক টাকা হাতে নিয়ে চলে আসে। আমি ওদের মতো পথে নেবে করি না, কি করবো বলো? মারে, তোর তো মনে এখন যা আসছে তুই তো তাই বলে ফেলছিস রাগের বশে। কিন্তু দেখ, তোর মা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো তোর মাও কোথাও থেকে একটু ম্যানেজ ট্যানেজ করে দিত। আমি তো এখন তোকে কিছুই করতে পারছি না। আচ্ছা, তুই বাড়ি আসবি কবে বলতো? তুমি যদি টাকা দাও তাহলে আমি কালকেই বাড়ি আসতেছি। বলো, তুমি টাকা দেবে আমাকে? হ্যাঁ রে, তাহলে তুই কালকে চলে আয়। তোর কয় টাকা লাগবে কালকে? ওই শোনো, আপাতত 3,000 টাকা হলে আমার হবে। কারণ না, লেখাপড়া করতে দিছো, মেয়ের একটু খেয়াল খুশি রাখো। আমার কখন কি দরকার হয় না হয়, আর যদি মা থাকতো তাহলে মায়ের কাছে আমি আমার এই কথাটা জানাতাম। আমার তো আর কেউ নেই। এখন তুমিও ওইভাবে আছো, তোমার পরেও আমার মায়া হয়, তুমি যেভাবে বলছো। আমি বা কি করবো, বাধ্য হয়ে আমি তোমাকে ওই কথাটা বললাম। তুমি তাহলে কালকে টাকাটা রেডি করে রাখো, আমি আসতেছি কিন্তু। কিন্তু একটা সত্য আছে রে বাবা, সত্যটা কি শুনবি? হ্যাঁ, কি সত্য তোমার, বলে ফেলো। শুনবো না কেন, বলো। আমার একটা বার খেয়াল খুশি তুইও তো রাখতে পারিস, রাখিস তো না? এই যে এই যে গতবার যাওয়ার আগে আমাকে একটা দিন তুই দিয়ে গেলি, আমি যে সেই স্বাদে এখন পর্যন্ত তোর অপেক্ষা চেয়ে আছি। আমি চাচ্ছি যে তুই বাড়িতে চলে আয়। টাকা তো আমার কাছে আছেই, কিন্তু তোকে দিচ্ছি না তোকে কাছে পাওয়ার জন্য। তুই বাড়িতে আসলেই তোর হাতে ধরাই দেব, কারণ তোর মা তো নেই। দেখ না, আমি তো চাইলেই একটা শাদি করতে পারতাম, তোরা একটা নতুন মায়ের নিয়ে আসতে পারতাম। কিন্তু তোর সুখের জন্য তোকে বিয়ে শাদী একটা ভালো ঘরে দিব বলে আজকে কিন্তু আমি নিজেও শাদী করতেছি না, এই যে কষ্টের মধ্যে আছি।
তাহলে তুই মেয়ে হয়ে আমার একটু খেয়াল রাখবি না? তোরও তো একটু দায়িত্ব আছে, তাই না? এই জন্য বলতেছি তুই কালকে একটু বাড়িতে আয়, এসে ওই সেদিনকার মতো একটা বার দিয়ে আমাকে একটু দুবেলা একটু দিয়ে খুশি করে যা। তাহলে আমিও ঠান্ডা হয়ে গেলাম, তুইও টাকাটা নিয়ে চলে গেলি। এই কথাটা বলতেছি। এই কথা বাবা, তার মানে তোমার কাছে টাকা থাকতেও তুমি আমাকে টাকা না দিয়ে তোমার কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য এই কৌশল খাটিয়েছো, হ্যাঁ? তার মানে ওই যে এবার এই যে কলেজে আসার আগে, হোস্টেলে আসার আগে তোমাকে যে একটা বার দিয়ে আসছিলাম, এটা স্বাদ লেগে আছে না? কাছে পেতে মন চাচ্ছে তোমাকে? হ্যাঁ, মেয়েকে দেখতে ইচ্ছা করছে? শোনো তাহলে, আসলে আমি তোমাকে না জেনে না বুঝে অনেক কথাই বলে ফেলছি, তুমি কিছু মনে করো না, মনে কষ্ট নিয়ে না বাবা। আমি তাহলে কালকেই চলে আসতেছি, যত কষ্টই হোক আমি কালকেই তোমার কাছে চলে আসতেছি। 2টা দিন থাকবো, থেকে তারপর চলে যাব। শোনো, সেদিন যেভাবে দিছিলে আমারও প্রাণটা জুড়াই গেছে। আমার আসলে ইচ্ছা করে যে কোনো বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে এভাবে চলি, আমার খুব ভালো লাগে। বারবার পেতে মন চাই, জানো? তুমি তো আমাকে এই লোভটা লাগিয়েছো, কিন্তু তুমি যখন আবার বলছো, তাহলে আমারও লাগবে। আমি কালকে আসতেছি। শোনো, চিন্তা করিও না, টাকা তুমি রেডি করে রাখো। আসলে টাকার জন্য না, তুমি তো এই কথা আমাকে আগে বললেও পারতে যে তোমার দরকার। যেহেতু আমার কারণে আমাকে একটা ভালো ঘরে বিয়ে শাদী দেবে পিঠাই, তুমি আমার নতুন মাকে আবার নিয়ে আসতেছো না, তুমি একটা শাদী করতেছো না। এখন আমিও তো এটা বুঝি। তাহলে তো তোমাকে এই কটা দিন আমাকেই চলাতে হবে, যতদিন আমার শাদী না হয়। সেটা তো আমিও জানি। তা তুমি বলবো না, পাগল ছেলে, যে তোমার এটা দরকার। আরে আমি আসতেছি, সেদিন যেমন তো দারুণ ভাবে তুমি আমাকে মজা দিবে, সুন্দর করে আমাকে খুশি করবে, আমিও তোমাকে খুশি করব। কারণ তুমি এই বয়সে এত সুন্দর করে দাও বাবা, এত সুন্দর করে আপ্যায়ন করো, আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি, জানো? আমার সেদিন খুব ভাল লাগছিল। কিন্তু আসলে তোমাকে বলতে পারতেছি না যে তোমার বা কি কন্ডিশন, তুমি বা কি হালে আছো, কি অবস্থায় আছো। এই জন্য বলতেছি না বাবা বলে কথা। সেই জন্য বলতেছি যে আমি কালকে আসতেছি, তুমি আমাকে একদম যা তা করে ফেলবে, কিন্তু বুঝতে পারছো? আমি আসতেছি, টাকাটা রেডি করো। আমারও কলেজে টাকা লাগবে, পড়াশোনার মনোযোগ দিয়ে করতেছি, ভালো একটা চাকরি বাকরি পাওয়ার জন্য একটু ভালো করে পড়াশোনা করে তারপরে যদি এখান থেকে পাশ করে বের হয়ে আসতে পারি, তাহলে আমার একটা ভালো ঘরের বিয়ে শাদী দিয়ে দিয়ে দেবা, একটা ভালো পাত্র দেখে। আর সারাটা জীবন আমি তোমার খেয়াল খুশি রাখবো বাবা। ঠিক আছে, তুমি রেডি হয়ে তাহলে থাকো, কোথাও যাও না। আমি কালকে রাত বললেই কালকে সকালে চলে আসবো, কিন্তু তোমাকে খুশি করবো আমি। তুমি এই নিয়ে চিন্তা করো না তো বাবা। হ্যাঁ রে মা, সত্যি বলছিস? কালকে চলে আসবি? আয়, আমার কাছে টাকা আছে। তোকে কালকে সকালবেলায় টাকাটা দিয়ে দেবো। তুই 2 দিন থাকিস আর 3 দিন থাকিস, আমাকে একটু খুশি করে, আমার একটু আদর আপ্যায়ন করে তারপরে যাবি। আমার তো আর দুনিয়ায় কেউ নাই রে, তোর মাও চলে গেল। আর তোকে নিয়ে দেখ না, এই সংসারে পড়ে আছি। এখন তুই আমার খেয়াল করবি, আমিও তোর খেয়াল করব, এইটাই তো। তবে বাবা, একটা কথা বলি তোমাকে, তোমার সঙ্গে যখন আমি সর্ববিষয়ে ফ্রি হতে পারছি, তাহলে আর লুকানোর কিছু নেই। আমি মনে হয় একটা অন্যায় করে ফেলছি বাবা। কি অন্যায় করছিস রে বাবা? আচ্ছা, তোমাকে তাহলে বলেই দি, শোনো। আমার ওই যে কলেজের যে প্রিন্সিপাল, উনি আমার 2 বান্ধবীকেও ডাকছিল, আমাকেও ডাকছিল। তে ওদের আসলে অনেক সুযোগ সুবিধা দিছে। ওই প্রিন্সিপালের সঙ্গে যাই হোক সময় দিছে পার্সোনালে। তা আমাকে অফার করছে। আসলে তুমি তো আমাকে এই লোকটা লাগিয়েছো, আমাকে শিখিয়েছো। তো আমার সেদিন থেকে দারুণ পেতে ইচ্ছা করতেছিল, আসলে আমি কাউকে পাচ্ছিলাম না। তো আমাদের প্রিন্সিপাল যখন আমাকে এই অফারটা করলো, আমি আর না খুললাম না বাবা। তো প্রিন্সিপালের বাসায় প্রিন্সিপাল সাহেব একাই থাকেন। তো যাই হোক 2টা দিন আমি ওনার সঙ্গে থাকছি, এভাবে সময় দিছি। তাকে আমাকে অনেক সুযোগ সুবিধা দিছে কলেজে। যাই হোক, আর তুমি যদি এইভাবে আমাকে কন্টিনিউ সময় দাও, তাহলে মা যেহেতু বেঁচে নেই, তোমার জীবনটাও সুন্দরভাবে চলতো। আমারও যতদিন বিয়ে শাদী না হতো, আমিও এভাবে চলতাম। বুঝতে পারছো? আর প্রিন্সিপাল সাহেব তো তোমার চেয়েও বুড়ো মানুষ। তুমি তো যুবক মানুষ, মানে চ্যাংরা, তোমার আর প্রথম সন্তান। আর প্রিন্সিপাল সাহেব কোন রকম মানে ইয়ে হয় না, তারপরেও সে তাকে খুশি করার জন্য তার কাছে আমার যেতে হয়েছে, তাই গেছিলাম। যাই হোক, উনি যতটুকু আমার কাছ থেকে আশা করেছিল তার চেয়ে বেশি পাইছে, সে অনেক খুশি। আর ও দিয়ে আমার হয় না আসলে। আমি তো বুঝতে পারছি, মানে তোমাকে তুলনা করলে উনি কিছুই না আমার কাছে। বুঝতে পারছো? শুনো, ওনাকে আর তাহলে ওনার সাথে আমি সময় দেবো না, ওনার কাছে যাবো না। যেহেতু তুমিই আছো, তুমি মুখ খুশকি আমাকে সব বলেই ফেলছো, এখন থেকে বাবা ওই মাসে না, ওই 10 দিন 15 দিন পর পর আমি বাড়িতে হোস্টেল থেকে চলে আসবো, এসে তোমাকে 2টা দিন মনে করো ঠান্ডা করে খুশি করে ছুঁয়ে যাব। তুমিও তাহলে ঠিক থাকলে, তোমারও নতুন মায়ের দরকার হবে না, আমারও সুন্দর হবে। তাহলে কেমন হয় বলো? আর তুমি কিন্তু আমাকে এইটাই অনুরোধ, যেহেতু মা নেই, কার কাছে আমি খিজে করে চাইবো বাবা বলো?
তোমাকে একটা কথা রিকোয়েস্ট করে বলি, আমার এই মাসের টাকাটা যত কষ্ট করেই হোক তুমি একটু ম্যানেজ করে দিও, তাহলে যাতে আমি সুন্দরভাবে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করে মানুষের মতো মানুষ হয়ে ওই কলেজ থেকে বের হয়ে আসতে কোনো ইয়েতে আমি একটা চাকরিও করে খেতে পারি, অথবা একটা ভালো পাত্র আমার জন্য জুটবে। এই জন্য বলছি। আর তোমার জন্য আমি থাকলাম, তোমাকে যা করা লাগে যা করতে হয় সেটা আমি করব। এখনই আর আমাকে বলতে হয় না, আমি নিজের থেকে বাড়িতে চলে চলে আসবো। বুঝতে পারছো? যেহেতু তুমি আমাকে পেয়ে অনেক খুশি হয়েছো, আমিও তোমাকে পেয়ে খুশি হয়েছি, কিন্তু তুমি বাবা বলে কিছু বলিনি তাই। আর যখন সব বলেই ফেলছি, ফ্রি হয়ে গেলাম, আর তুমিও না দেওয়ার বাহানাটা করে আমাকে কাজে ডাকতেছো, এতক্ষণে আমি বুঝতে পারছি আসলে তোমার কি লাগবে। বুঝছো বাবা? আর চিন্তা করিও না, তুমি সোজা আমি টাকা চাইলে টাকা দিও, আসার জন্য চিন্তা করা লাগবে না। আমি তোমাকে দারুণভাবে খুশি করব। আরে বাবা, ওই প্রিন্সিপালের সাথে যদি একটা দিন সময় না দিতাম, 2টা দিন সময় না দিতাম, তাহলে কি ভালো মন্দ এইটাকে আমি অনুমান করতে পারতাম? তোমার যে ওইটা অনেক ঠরে আমার পরানটা জুড়ে যায় বাবা। প্রিন্সিপাল ওরা কোনোরকম, ওরা কেমন মানুষ কিছু বুঝি না তো, শিক্ষিত মানুষ, ওদের ওই অবস্থা কেন? আর তুমি আমার বাবা, তুমি কত সুন্দর, হ্যাঁ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি বাবা, তোমাকে বলতে পারছি না তাই। তাহলে কালকে কিন্তু ডিডিও থাকো, শুধু তোমার না আমারও লাগবে, আমাকে তুমি দারুণ ভাবে খুশি করবে কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, বাসায় থেকো, আমি আসতেছি। হ্যাঁ রে বাবা, তাহলে এক কাজ কর না হয়। আমি তো অনেকদিন এভাবে আছি আসলে। তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। তুই তো আসবি, পাশাপাশি তোর কাছের ওই যে ক্লোজ বান্ধবী, ওকে না হয় সাথে করে নিয়ে আয় না বাড়িতে একবার। যদি তুই যেভাবে আমার কাছ থেকে যেটা চাইছিস বা আমি যেটা তোর কাছে বলছি, ও যদি এই প্রকৃতির হয়ে থাকে, যেহেতু প্রিন্সিপাল স্যারের সাথে ও একবার সাক্ষাৎ করছে, সমস্যা কি? ওকে একবার নিয়ে আয় না। মানে তুইও থাকলি ও থাকলি, 2টা দিন বেড়ায় গেল। আমি একটু বাসায় ভালো মন্দ আয়োজন করি, রান্না বান্না করে খেয়ে দিয়ে যাবি। বাবা, তোমার আবার নতুন কিছু পাইতে ইচ্ছে করতেছে? হ্যাঁ, আমাকে দিয়ে মন ভরতেছে না তোমার? হ্যাঁ। শোনো, তাহলে আমি ওকে নিয়ে আসবো। ও আবার আমার মতো এরকম মুটকু মোটা, বুঝতে পারছো? তোমার জন্য ভালোই হবে। তোমার যাকে ইচ্ছা তাকেই তুমি ইয়ে করো, বুঝতে পারছো? তোমার খুশি আমার খুশি, কারণ তুমি আমার বাবা বলে কথা। আচ্ছা শোনো, তাহলে ওকে আমি দেখি, বলে দেখি, ও যদি রাজি হয় তাহলে ওকে আমি কালকে সঙ্গে করে নিয়ে আসবো। আর রোজ ও যদি না আসে, পরবর্তীতে আমি চেষ্টা করব, তাহলে আমি একাই আসবো প্রয়োজনে। তবু তোমাকে তো আগে খুশি করি, তুমি আমাকে পেয়ে খুশি হও না বাবা? হ্যাঁ, তোকে পেয়ে তো আমি অনেক খুশি হই রে। আমি তো আসলে ভাবতেই পারিনি যে আর আবার কখনো তুই আমাকে এভাবে খুশি করতে চাইবি বা একটা সুযোগ দিবি। কিন্তু আমি সেইটা বলছি না। আমি ভাবছিলাম কি জানিস, মেয়ে বলে কথা, তোর যদি আবার কষ্ট হয় এই জন্য বলছি যে ওকে নিয়ে আসলে তাহলে তোর একটু কষ্ট কম হলো। তুইও বেড়া গেলি, 2টা দিন থেকে গেলি, একটু ভালো মন্দ আয়োজন করে রান্না বান্না করে খেয়ে দিয়ে বেড়ায় গেলি, সেইটা বলছিলাম। বাবা, ওর যদি আবার তোমাকে বেশি ভালো লেগে যায়, তখন যে বারবার আমাদের বাড়িতেও আসতে চাইবে, তখন কি হবে? হ্যাঁ। একবার ভেবে দেখেছো? তখন আমি কি করব বলো? কারণ আমাকে তো তোমার চালাইতে হবে, আর তোমার দায়িত্বটা তো আমি ইতিপূর্বে নিয়েই নিলাম। আর ওর যদি বেশি পছন্দ হয়ে যায়, তখন ও যদি বলে তোদের বাড়িতে যাব, তোর বাবার সঙ্গে একটু সময় দিব, তখন কি করব বলো? হ্যাঁ। আরে না রে মা, এই নিয়ে তুই চিন্তা করিস না তো। আমি যথেষ্ট পারি। তোরা 2জন আসবি, তোরা হাসি খুশি ভাবে এখানে বেড়াই যাবি, তোদেরও আমি যথেষ্ট ভাবে সন্তুষ্ট করে দেব, এরকম অ্যাবিলিটি আমার আছে। তুই আমাকে এতটাই দুর্বল ভাবিস না রে। তুই চলে আসবি, তুই একা আসলে আসবি, ওরে নিয়ে আসলে আসবি। চিন্তা করিস না, তোদের 2জনকে আমি চালিয়ে নিতে পারবো, বুঝতে পারলি? তাই নাকি বাবা? হ্যাঁ, বলো কি তুমি? আমি তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আমার বাবা বলে কি? ঠিক আছে, দেখি আমি কথা বলে দেখি, চেষ্টা করব। যদিও আসতে চাই ওরে নিয়ে আসবো, আর যদি না আসে তবে ওকে আমি পরবর্তীতে আনার জন্য চেষ্টা করব। তাহলে আগামীকালকে যদি ওকে পারি সাথে নিয়ে আসবো, না হলে আমি একলাই আসবো। তো শোনো, আমার এখন পড়াশোনার সময় হয়ে যাচ্ছে, তো রাখি। আচ্ছা, ঠিক আছে মারে, রাখো। তাহলে কালকে সকাল করে চলে আসো, আমি কোথাও যাব না, বাড়িতে থাকবো। তো ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। কি বন্ধুরা, হ্যাঁ এতক্ষণে কি শুনলে? বাবা আর আমার এই সংলাপটি শুনে কেমন লাগলো, কতটুকু বিনোদন পেয়েছো? হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার ছোট্ট ছেলে মেয়েকে স্কুলে নিয়মিত পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।